আমরা আজ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা মৌর্য সাম্রাজ্য ঠিক একই রকমভাবে কমপ্লিট করব। এখানে মোট 80টা বা তারও বেশি কোশ্চেন আছে। সেই প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে শুনবে, দেখবে, খাতায় নোট করে নেবে। আমি এটা আশাবাদী যে তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষাতে এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই আমি আসতে দেখেছি সমস্ত পরীক্ষাতে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর তোমাদের বক্তব্য তোমরা জানিও এবং ভিডিওটাকে পারলে একটা ছোট্ট করে লাইক করে দিও। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা শুনেছ যে ধনানন্দকে হারিয়ে চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য কত খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়? মৌর্য সাম্রাজ্য 322, অনেক অনেক জায়গায় 320ও থাকে, তো 322 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য মগধের কোন রাজবংশকে উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো অবশ্যই ধননন্দকে যখন পরাজিত করেছিল তার মানে সে নন্দ বংশকে উচ্ছেদ করলো। আর এখান থেকে এটাও মনে রেখো যে নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য বা চাণক্যের সহায়তায় তিনি ধননন্দকে পরাজিত করেছিলেন। তাহলে তার যে উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যে কাকে বলা যেতে পারে? তো উত্তর হচ্ছে চাণক্য বা কৌটিল্য। এর অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। দেখো, এখানে এটাই লেখা রয়েছে যে চাণক্য বা কৌটিল্যের অপর নাম কী ছিল? বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র হলো কৌটিল্য বা চাণক্যের লেখা। ঠিক আছে। প্রশ্নগুলোকে প্রত্যেকটা খুব ভালো করে মুখস্থ করো, মনের মধ্যে রাখো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ের উপর রচিত? কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেটা কোন বিষয়ের উপরে? তো এটা হচ্ছে রাজনীতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে। দেখো, অর্থশাস্ত্র দেখে অনেকে মনে করতে পারে এটা অর্থনীতির সাথে সম্পর্কিত। না, অর্থ থাকলেই অর্থনীতি নয়, এখানে হচ্ছে রাজনীতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে এখানে বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? তো অবশ্যই আমরা জানি মেগাস্থেনিস ভারতে এসেছিলেন। মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন? তো তিনি সেলুকাস নিকেটর, তার রাজদূত হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। চন্দ্রগুপ্তের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। গ্রিক লেখকেরা কাকে স্যান্ড্রাকোক্টাস নামে অভিহিত করত? তো গ্রিক লেখকেরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রাকোক্টাস বলতো। বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটকটি থেকে কার রাজত্বকালের ইতিহাস জানা যায়? তো অবশ্যই আমরা মুদ্রা রাক্ষস থেকে চন্দ্রগুপ্তের মৌর্যের কথা জানতে পারবো। এখানে লেখা ছিল, কি লেখা আছে না, কিভাবে তিনি নন্দ বংশের উচ্ছেদ করে তা বর্ণিত আছে এখানে। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের শেষ ভাগে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? মানে শেষ ভাগে তোমরা যদি জৈন ধর্মে যে ভিডিওটা দিয়েছিলাম, ক্লাসটা দিয়েছিলাম, সেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা জানবে যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং শ্রবণবেলগোলাতে তিনি নিজের দেহত্যাগ করেছিলেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হলো, চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে জৈন ধর্মে দীক্ষা লাভ করেছিলেন? উত্তর হলো ভদ্রবাহুর কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? তো শ্রবণবেলগোলা, কিছুক্ষণ আগেই বললাম, কর্ণাটকে 16খানা ব্রত পালনের মাধ্যমে তিনি করেছিলেন।
পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে কে বসেছিলেন? বিন্দুসার বসেছিলেন। বিন্দুসারের উপাধি কি ছিল? বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। দেখো এখানে অনেকে বিম্বিসার আর বিন্দুসারকে গুলিয়ে ফেলে। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্গ বংশের প্রথম রাজা এবং তার উপাধি ছিল সৈনিক, এবং তার ছেলের নাম ছিল অজাতশত্রু এবং তার উপাধি ছিল কুনিক। কিন্তু এখানে বিন্দুসারের কথা বলা হচ্ছে, যিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, এবং তার যে উপাধি সেটা হচ্ছে অমিত্রাঘাত উপাধি। ঠিক আছে, বলা হয়েছে অমিত্রাঘাত শব্দের অর্থ কী? অমিত্রাঘাত শব্দের অর্থ হলো শত্রু বিনাশকারী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বিন্দুসার মূলত কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বিন্দুসার মূলত আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বিন্দুসারের রাজত্বকাল কোথায় এক ভয়াবহ বিদ্রোহ দেখা দিয়েছিল যা দমন করতে তিনি অশোককে পাঠিয়েছিলেন? তো কলিঙ্গে এক ভয়াবহ বিদ্রোহ দেখা দিয়েছিল যাকে দমন করতে তিনি অশোককে পাঠিয়েছিলেন। মানে বিন্দুসার তার পুত্র অশোককে পাঠিয়েছিলেন কলিঙ্গের যে ভয়াবহ বিদ্রোহ দেখা দিয়েছিল সেটাকে দমন করার জন্য। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, মৌর্য বংশের সর্বশেষ সম্রাট কাকে বলা হয়? মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সম্রাট অশোক। সর্বশেষ বলে বৃহদ্রথ হয়ে যাবে। হ্যাঁ, সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট মৌর্য বংশের। সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন? তো তিনি 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন। ইতিহাসে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও অশোকের মন পরিবর্তনের কথা তার কোন শিলালিপিতে বর্ণনা করা আছে, বা কোন শিলালিপি থেকে আমরা জানতে পারি? তো আমরা জানি যে ত্রয়োদশ শিলালিপি থেকে আমরা জানতে পারি যে কিভাবে কলিঙ্গ যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছিল এবং তার ফলে অশোকের মন পরিবর্তন হয় এবং তিনি কী যেন ওটাকে বলে, ভেরি ঘোষ থেকে ধম্ম ঘোষ, এরকম একটা পরিবর্তন হয়েছিল তার মধ্যে। তারপর প্রাচীন কলিঙ্গ বর্তমান ভারতে কোন রাজ্যে অবস্থিত? তো কলিঙ্গ বলতে বর্তমানে কাকে বলা হয়? কলিঙ্গ বলতে বর্তমানে যে উড়িষ্যা, যেটাকে উৎকলও বলা হতো আগে, সেই উড়িষ্যাকেই তৎকালীন সময়ে বলা হতো কলিঙ্গ। ঠিক আছে, বলা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেছিলেন? তো আমরা আগেই দেখেছিলাম যে অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেছিলেন, এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন? তো জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেছিলেন। জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিলেন? তো তিনি 1837 সালে এই শিলালিপিগুলিকে পাঠোদ্ধার করেছিলেন, 1837। অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় রচিত। কোন ভাষায়? প্রাকৃত ভাষায় রচিত। ভারতের অভ্যন্তরে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলিতে মূলত কোন লিপির ব্যবহার লক্ষ্য করা যায়? তো মনে রাখবে যে ভারতের অভ্যন্তরে যেগুলো বা দক্ষিণ দিকে যেগুলো রয়েছে সেগুলো সাধারণত ব্রাহ্মী লিপি। কী বললাম? ব্রাহ্মী লিপি। কিন্তু যেগুলো মনে রেখো উত্তর পশ্চিমে যে শিলালিপিগুলো দেখা যেত, উত্তর পশ্চিমী কথাটা ভালো করে মনে রেখো, উত্তর পশ্চিমে অশোকের যে সমস্ত শিলালিপিগুলো দেখা যেত সেখানে খারষ্ঠী লিপি দেখা যেত। ঠিক আছে, এখানে পরবর্তী কোশ্চেনে দিয়েছে এটা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যেমন বানসর, শাহবাজগড়ি এসব প্রাপ্ত অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহৃত হয়েছে? তো মনে রেখো যে খারষ্ঠী লিপি ব্যবহৃত হয়েছে। যা দেখো এখানে লেখা হয়েছে যে যা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক তার শিলালিপিগুলিতে নিজেকে প্রধানত কী নামে অভিহিত করতেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী। দেবনাম প্রিয় প্রিয়দর্শী।
দেবনাম প্রিয় প্রিয়দর্শী কথার অর্থ কী? দেবনাম প্রিয় প্রিয়দর্শী কথার অর্থ হলো দেবতাদের প্রিয় যিনি দেখতে সুন্দর। দেবতাদের প্রিয় যিনি দেখতে সুন্দর। নিচের কোন শিলালিপিতে অশোকের আসল নাম অশোক স্পষ্টভাবে উল্লেখ আছে? মানে অশোকের যেটা নাম, অ্যাকচুয়াল নাম অশোক, সেটা স্পষ্টভাবে কোন শিলালিপিতে রয়েছে? সেটা রয়েছে, মনে রেখো, মাস্কি এবং গুজ্জর শিলালিপিতে। মাস্কি এবং গুজ্জর শিলালিপিতে, ঠিক আছে? বাকিগুলোতে কী লেখা আছে? কী দেখলাম? দেবনাম প্রিয় প্রিয়দর্শী লেখা আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, রুমেনদেই স্তম্ভলিপি থেকে সম্রাট অশোকের শাসনকালে কোন গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়? তো মনে রেখো, লুম্বিনীতে তার তীর্থযাত্রা এবং কর ছাড়ের কথা জানতে পারি কোন শিলালিপি থেকে? রুমিনদেই শিলালিপি থেকে। রুমিনদেই শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? লুম্বিনীতে তার তীর্থযাত্রা এবং কর ছাড়ের সম্পর্কে। কেন এই লুম্বিনীতে স্পেশাল কী ব্যাপার ছিল? কারণ এই লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। আর তিনি কী দেখলাম যে অশোক হলো বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত এবং খুবই নিষ্ঠাবান একটা পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে? সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? তো তিনি পাঠিয়েছিলেন কোথায়? শ্রীলঙ্কা, ঠিক আছে? কোথায় পাঠিয়েছিলেন? শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অফকোর্স অশোক নির্মাণ করেছিলেন। কোথায় আছে এটা সাঁচি স্তূপ? মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, এটাকে আর দেখছি না, এটা আগে আমরা জানতাম। ভারতের জাতীয় প্রতীক ব্যবহৃত অশোক চক্র কোথা থেকে নেওয়া হয়েছে? তো আমরা দেখেছি যে সারনাথের যে সিংহ চতুর্মুখ, মানে চারটে মুখযুক্ত যে সিংহের যে স্তম্ভটা ছিল না, ওইটাকেই বলা হয় তোমার লায়ন ক্যাপিটাল। আর ওইটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? ওইটা থেকেই আমরা এই অশোক চক্রের ইয়েটাকে নিয়েছি, ঠিক আছে? তো এটাকে মনে রেখো। তো ওটা কোথায় পাওয়া গিয়েছিল? ওটা সাঁচিতে পাওয়া গিয়েছিল। অশোকের রাজত্বকালে কততম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? মনে রেখো 3 নাম্বার যেটা হয়েছিল সেটা তোমার এই অশোকের আমলে হয়েছিল। কোথায় হয়েছিল এটা? পাটলিপুত্রতে হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল এটা, হ্যাঁ। আর তোমার এর সভাপতি কী ছিল? মোগলিপুত্র, ঠিক আছে? তো এই মোগলপুত্র ছিল সভাপতি। এবং কার রাজত্বকালে হয়েছিল? তোমার অশোকের রাজত্বকালে হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। 3 নাম্বার বৌদ্ধ সংহতি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, অশোক তার প্রজাদের নৈতিক উন্নতির জন্য যে আচরণবিধি প্রচার করেছিলেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো ধম্ম। ধম্ম প্রচারের জন্য অশোক যে বিশেষ পদাধিকারী কর্মচারীদের নিয়োগ করেছিলেন তাদের কি বলা হতো? তাদের বলা হতো ধম্ম মহামাত্র। ধম্ম প্রচারের জন্য যে সমস্ত কর্মচারীদের তিনি রেখেছিলেন তাদের বলা হতো ধম্ম মহামাত্র, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে দেখো, শেষ পর্যন্ত দেখো। মৌর্য যুগে প্রশাসনের সর্বনিম্ন স্তর বা একক কী ছিল? মৌর্য যুগে প্রশাসনের সর্বনিম্ন স্তর বা একক কী ছিল? তো মনে রাখবে, গ্রাম ছিল সর্বনিম্ন স্তর, ইউনিট, ঠিক আছে? মৌর্য যুগে গ্রামের প্রধান শাসনকর্তাকে কি বলা হতো? তো কি বলা হতো? গ্রামিক বলা হতো, ঠিক আছে? মেগাস্তিনিসের বর্ণনা অনুযায়ী মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র শহরের শাসনভার কয়টি কমিটির হাতে ন্যস্ত ছিল? তো এটি 6টি কমিটির হাতে ন্যস্ত ছিল। প্রতিটিতে 5 জন করে মোট 30 জন সদস্য ছিল। মানে একটা কমিটিতে 5 জন করে সদস্য ছিল। তো যেহেতু 6টা কমিটি, তাই টোটাল 30 জন সদস্য ছিল। মৌর্য যুগে রাজস্ব বা কর আদায়ের প্রধান কর্মচারীকে কি বলা হতো? সমাহর্তা, ঠিক আছে? সমাহর্তা। তারপর মৌর্য যুগে রাজকীয় কোষাধ্যক্ষকে কি বলা হতো? তো সন্নিধাতা বলা হতো। রাজকীয় কোষাধ্যক্ষকে কি বলা হতো? সন্নিধাতা। মৌর্য যুগে বিচার ব্যবস্থার সর্বোচ্চ শাসক কে ছিলেন? সম্রাট নিজেই ছিলেন সর্বোচ্চ শাসক। মৌর্য যুগে কণ্টক শোধন বলতে কি বোঝানো হতো? মৌর্য যুগে কণ্টক শোধন বলতে বোঝানো হতো ফৌজদারি আদালতকে, ঠিক আছে? মৌর্য যুগে ধর্মস্থিয় বলতে কি বোঝানো হতো? দেওয়ানি আদালতকে বোঝানো হতো ধর্মস্থিয়।
মৌর্য যুগে গুপ্তচরদের কি বলা হতো? গুপ্তচরদের বলা হতো গুরু পুরুষ। ঠিক আছে। ইন্ডিকা অনুযায়ী ভারতীয় সমাজের কয়টি শ্রেণীতে জাতিতে বিভক্ত ছিল? তো 7টি জাতিতে বিভক্ত ছিল। ওরা মানে ইন্ডিকাতে লেখা আছে যে আমাদের ভারতীয় সমাজ টোটাল 7টি স্তরে বিভক্ত ছিল। একটা স্তর হচ্ছে একটা মানে জাতি হচ্ছে তোমার দার্শনিক, কৃষক, পশুপালক, কারিগর, সৈনিক, পরিদর্শক এবং মন্ত্রী। ঠিক আছে। সুদর্শন হ্রদ গুজরাটের গিরনারে অবস্থিত, যেটা প্রথম কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা প্রথম নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে স্থানীয় শাসনকর্তা পুষ্যগুপ্ত এটা নির্মাণ করেছিলেন। পুষ্যগুপ্ত নির্মাণ করেছিলেন, কিন্তু এ কার আমলে এই কাজটা হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে হয়েছিল, কিন্তু উনি করেননি, করেছিল পুষ্যগুপ্ত। তারপর মৌর্য সাম্রাজ্য মূলত কী ধরনের মুদ্রা প্রচলিত ছিল? মৌর্য সাম্রাজ্যে কোন ধরনের মুদ্রা প্রচলিত ছিল? তো মনে রেখো, রৌপ্য মুদ্রা বা পান প্রচলিত ছিল। ঠিক আছে। অশোক কত বছর রাজত্ব করেছিল? তো অশোক প্রায় 40 বছর রাজত্ব করেছিল। কী করে? যেহেতু তিনি তার যে মৃত্যু সেটা 232 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। তো তিনি বসেছিলেন কখন? 273-এ। তো মাইনাস করে দাও, প্রায় অলমোস্ট 40 বছরই আসবে। দেখো, প্রায় 40 বছর আসবে। ঠিক আছে। তো মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হিসাবে ঐতিহাসিকরা কোনটিকে বেশি দায়ী করেন? তো কোনটিকে বেশি দায়ী করেন? অশোকের অহিংসা নীতি ও সামরিক দুর্বলতা। তার দুর্বল উত্তরাধিকারী, অফকোর্স তার দুর্বল, তার পরবর্তীকালে যারা এসেছিলেন তারা খুবই দুর্বল ছিল। ব্রাহ্মণদের অসন্তোষ, উপরের সবকটি। তো এখানে উত্তর যেহেতু একের অধিক রয়েছে, তো আমরা অবশ্যই উপরের সবকটিই মারব। ঠিক আছে। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। ঠিক আছে। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মগধে কে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন? তো পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। মনে রেখো এটা। ঠিক আছে। অশোকের কোন শিলালিপিতে পশু হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল? প্রথম শিলালিপিতে তিনি বলেছিলেন যে পশু হত্যা করা যাবে না। ঠিক আছে। মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ প্রধানত কী দিয়ে তৈরি হয়েছিল? তো এটা রাজপ্রাসাদটা কাঠ দিয়ে তৈরি হয়েছিল। মৌর্য রাজবংশের রাজকীয় প্রতীক, রয়্যাল এমব্লেম কী ছিল? তো এটা ছিল ময়ূর। রয়্যাল যে সিম্বল সেটা ছিল ময়ূর। চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটরের মধ্যে যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? তো এটা হয়েছিল 305 খ্রিস্টপূর্বাব্দে। সেলুকাস নিকেটর তার কোন কন্যার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়েছিলেন? হেলেনার সাথে। মৌর্য যুগে শিক্ষাদানের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র কোনটি ছিল? তক্ষশিলা। তক্ষশিলা কার রাজধানী? গান্ধারের রাজধানী। অশোকের কোন স্তম্ভলিপিটি সবচেয়ে দীর্ঘ? সপ্তম স্তম্ভলিপিটি সবচেয়ে বেশি দীর্ঘ। গ্রিক লেখকদের মতে বিন্দুসারের নাম কি ছিল? দেখো, গ্রিক লেখকদের মতে বিন্দুসারের নাম ছিল কেটস। তোমরা জানো অমিত্র ঘাতকে ওরা উচ্চারণ করতে পারতো না, অমিত্র ঘেটস বলতে হয়েছে। ঠিক আছে। উল্টো পাল্টা উচ্চারণ করতো ওরা, আর সেটা আজকে আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। অশোক তার রাজ্যাভিষেকের কত বছর পর কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? কমপক্ষে 8 বছর প্রায় তারপর তিনি রাজ্যাভিষেক করেছিলেন। চাণক্যের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র কতগুলি অধিকরণ বা খণ্ডে বিভক্ত ছিল? তোরটা 15টা খণ্ডে বিভক্ত ছিল। মৌর্য যুগে সরকারি জমির থেকে প্রাপ্ত আয় বা সেই জমির তত্ত্বাবধায়ককে কী বলা হতো? সীতাধ্যক্ষ বলা হতো। ঠিক আছে। সরকারি জমির থেকে প্রাপ্ত আয় বা সেই জমির
তত্ত্বাবধায়ককে কি বলা হতো? শীতাধ্যক্ষ বলা হতো। তারপর অশোকের ধর্ম বা ধম্ম মূলত কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? তো অবশ্যই নৈতিকতা, সামাজিকতা, দায়িত্ববোধ এসবের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। মৌর্য যুগে ভারতীয় সমাজে দাস প্রথা ছিল না, এই কথা কে তার গ্রন্থে বলেছিলেন? অবশ্যই সেই সময় কে ছিল? ম্যাগাস্থানিস এসেছিল এবং সেই তার গ্রন্থে ইন্ডিকাতে বলেছিল যে দাস প্রথা মৌর্য সাম্রাজ্যে ছিল না। তারপর বিহারের বারবারা গুহা অশোক কোন সম্প্রদায়ের সন্ন্যাসীদের বসবাসের জন্য দান করেছিলেন? বিহারে যে বারবারা গুহা, সেটা অশোক কোন সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য দান করেছিলেন? আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য দান করেছিলেন। অশোকের মায়ের নাম কি ছিল? শুভদ্রাঙ্গী, ঠিক আছে। তারপর মৌর্য শাসন ব্যবস্থায় জনপদ বা জেলার প্রধান শাসককে কি বলা হতো? রাজুক বলা হতো। যেমন গ্রামের প্রধানকে গ্রামিক বলা হতো, ঠিক সেই রকম জেলার প্রধানকে রাজুক বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষিণ ভারত বিজয়ের কথা কোন প্রাচীন তামিল গ্রন্থ থেকে জানা যায়? আহানানুরু এবং পুরানানুরু, এই দুই তামিল গ্রন্থ থেকে জানা যায় দক্ষিণ ভারত বিজয়ের কথা, ঠিক আছে। সম্রাট অশোক শ্রীনগর বা যেটা কাশ্মীর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, এই তথ্য কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? এটা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে, যে সম্রাট অশোক কাশ্মীরের যে শ্রীনগর সেটি প্রতিষ্ঠা করেছিলেন। মৌর্য যুগে উৎপন্ন ফসলের কত অংশ সাধারণত কর হিসাবে নেওয়া হতো? তো 1/4 বা 1/6 অংশ কর হিসেবে নেওয়া হতো উৎপন্ন ফসলের। অশোক তার কোন শিলালিপিতে সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা বজায় রাখার আবেদন জানিয়েছিলেন? দ্বাদশ শিলালিপিতে। তো এই ছিল 80টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলোকে 2-4 বার রিভাইজ করো, একবার খাতার মধ্যে লিখে নাও, তারপর খাতা থেকে 2-4 বার রিভাইজ করে নাও। দেখো এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঢুকে যাবে এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি এটা আশা করছি যে তোমরা পুরো ভিডিওটাই দেখেছো এবং এইগুলোকে খুব ভালো করে মুখস্থ করবে। তো পরবর্তী ক্লাসে আমরা আবার একটা নতুন ইতিহাসের টপিক নিয়ে আসবো। তো এইভাবেই আমরা পুরো ইতিহাসটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো যুক্ত থাকো, আর এইভাবেই প্রত্যেকটা ভিডিও পরপর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।